হ্যালো, ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং। আজকে আমরা এফসিপিএস পার্ট ওয়ান সার্জারি টপিকের মধ্যে আমরা সিস্টেমিক প্যাথোলজির কিছু টপিক আলাপ করব। আজকে আসলে আমাদের বেলিয়ান ল্যাব টেক্সট বুক থেকে কিছু পড়ার কথা। সো বেলিয়ান ল্যাব তো আমরা জানি ইটস আ বাইবেল ফর দ্য সার্জনস। এবং পার্ট ওয়ান পরীক্ষায় ডেফিনেটলি আমি প্রিপারেটরি ক্লাসটাতে বলেছি যে আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে যে কোনো বেসিক সাবজেক্ট হলেও এটাকে সার্জনস পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করতে হবে, যে একজন সার্জন এই টপিকটাকে কিভাবে দেখে, এই একজন সার্জন একটা অ্যানাটমিকে কিভাবে দেখে, একটা একজন সার্জন একটা ফিজিওলজিকে কিভাবে দেখেন, সেভাবে চিন্তা করতে হবে। সো যে কারণে প্রসঙ্গতই একজন সার্জনের জন্য এই বেলিয়ান লাভ থেকে প্রশ্ন করাটাই খুবই রিলেভেন্ট। সো বিশেষ করে অ্যানাটমি ফিজিওলজির এগুলো প্রশ্নটা আসে, তবে সব থেকে বেশি বেলিয়ান লাভ থেকে যে টপিকের প্রশ্ন, মানে একদম আমি বলতে পারি যে একদম হুবহু ওখান থেকেই আসে, সেটা হলো মূলত প্যাথোলজির প্রশ্নগুলো। প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, তার মধ্যে সিস্টেমিক প্যাথোলজি এবং জেনারেল প্যাথোলজির বিভিন্ন টপিক অলমোস্ট বেলিয়ান লাভ থেকেই এই কোশ্চেনগুলো আসে। সো আমরা আজকে যেহেতু এগুলো আমাদের এক একটা ডেমনস্ট্রেশন ক্লাস, আমরা একটা ফিজিওলজির টপিক পড়েছি, কার্ডিওভাস্কুলার ফিজিওলজি, আজকে আমরা একটু সিস্টেমিক প্যাথোলজি পড়বো। এবং এরপর আমরা অগস্ট মাস জুড়েই আমাদের ডেমো ক্লাসগুলো চলবে, অবভিয়াসলি ফ্রি অফ কস্ট। এই ক্লাসগুলোতে আমরা নেক্সট একটা ক্লাসে হয়তো অ্যানাটমি নিয়ে আলাপ করব। সো আজকে আমরা শুরু করছি সিস্টেমিক প্যাথোলজি নিয়ে। সিস্টেমিক প্যাথোলজি সমস্ত সিস্টেমের মধ্যে অবভিয়াসলি আমাদের সার্জনদের জন্য অ্যাবডোমেনটাই বেশি ইম্পর্টেন্ট। সো আমরা অ্যাবডোমেন বলতে জিআই ট্র্যাক্ট, রেনাল, জেনিটোইউরিনারি সিস্টেম, এই দুটোকে ইউজুয়ালি বুঝি। তার সাথেও অ্যাবডোমিনাল ওয়াল, পেরিটোনিয়াম, এগুলো তো রয়েছে। তো আমরা আজকে চেষ্টা করব একটু এলিমেন্টারি সিস্টেমের রিলেটেড প্যাথোলজিগুলো নিয়ে একটা আলাপ করতে। সো এখানে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোকে রেড মার্কিং করা হয়েছে, আমরা এটা একটু খেয়াল করলে বুঝতে পারবো। তো আমরা শুরু করছি স্টমাক এবং ডিউডেনাম দিয়ে। সো ডিউডেনামের যে ডিজিজটা শুরুতে আসবে সেটা হলো গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য গ্যাস্ট্রিক মিউকোসা। গ্যাস্ট্রাইটিসকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, বিভিন্ন ধরনের গ্যাস্ট্রাইটিস আছে, এবং এটা পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। এখান থেকে বেশ প্রশ্ন আসে সবসময়, কম বেশি একটা দুইটা প্রশ্ন থাকেই। সো ইনিশিয়ালি আমরা গ্যাস্ট্রাইটিসকে টাইপ এ এবং টাইপ বি গ্যাস্ট্রাইটিসে ভাগ করি। সো টাইপ এ, এ ফর অটোইমিউন, বি ফর ব্যাকটেরিয়া। আমরা শুরুতেই মাথায় রাখবো এ ফর অটোইমিউন, বি ফর ব্যাকটেরিয়া। অর্থাৎ টাইপ বি গ্যাস্ট্রাইটিস এটা মূলত ব্যাকটেরিয়া, যেটা কমনেস্ট ব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টার পাইলোরি, এই এইচ পাইলোরির সাথে রিলেটেড। হোয়ারেজ যেটা এ টাইপ এ গ্যাস্ট্রাইটিস, এটা একটা অটো ইমিউন কন্ডিশন। এবং টাইপ এ গ্যাস্ট্রাইটিস আমরা যদি স্টমাকের অ্যানাটমি চিন্তা করি, যে স্টমাকের পার্ট ফান্ডাস, বডি এবং অ্যান্ট্রাম, এই অ্যান্ট্রাম এবং পাইলোরিক পার্টে টাইপ বি গ্যাস্ট্রাইটিস হয়, এবং বডি এবং ফান্ডাস, এই অংশটাকে, এই অংশটাতে সাধারণত অটো ইমিউন গ্যাস্ট্রাইটিস হয়। মানে আমরা যদিও অ্যানাটমিক্যালি তিনটা ভাগে ভাগ করি, কিন্তু ফাংশনালি বা ক্লিনিক্যালি স্টোমাককে আমরা দুটো ভাগেই ভাগ করি। একটা প্রক্সিমাল স্টোমাক, যেটা আমরা ফান্ডাস এবং বডি বলছি, এবং একটা ডিস্টাল স্টোমাক, যেটা মূলত স্টোমাকের পাইলোরিক পার্ট বা অ্যান্ট্রাল পার্ট। সো অটোইমিউন গ্যাস্ট্রাইটিসটা প্রক্সিমাল স্টোমাক, দ্যাট ইজ দ্য বডি এবং ফান্ডাস, এখানে ইনভলভ হয়। ওয়ারেস টাইপ বি গ্যাস্ট্রাইটিস, এটা মূলত অ্যান্ট্রাল রিজন, যে ডিস্টাল স্টোমাক, এখানে ইনভলভ করে। সো এখানে বলা হয়েছে যে এখানে অ্যান্টিবডিজ টু দ্য প্যারাইটাল সেল, প্যারাইটাল সেলের এগেইনস্ট অ্যান্টিবডি ফর্মেশন হয়। এবং আমরা জানি যে স্টমাকের যে প্যারাইটাল সেল, প্যারাইটাল সেল থেকে ইম্পর্টেন্ট দুটো কনস্টিটিউয়েন্ট অফ গ্যাস্ট্রিক জুস এটা সিক্রেশন হয়, একটা গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং আরেকটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। সো যখনই এই প্যারাইটাল সেলের এগেইনস্ট অ্যান্টিবডি ফর্মেশন হয়, তখন প্যারাইটাল সেলগুলো অ্যাট্রফি হয়। তার ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিনথেসিস হয় না। তার ফলে হাইপোক্লোরোহাইড্রিয়া এবং আলটিমেটলি অ্যাক্লোরোহাইড্রিয়া ডেভেলপ করে। এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল আমরা জানি এটা ভিটামিন বি 12 অ্যাবজর্পশনের সাথে রিলেটেড। আলটিমেটলি ভিটামিন বি 12 অ্যাবজর্পশন হয় না, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। এবং এই পার্টিকুলার অ্যানিমিয়াটাকে আমরা বলি পার্নিশিয়াস অ্যানিমিয়া। ওকে, পার্নিশিয়াস অ্যানিমিয়া। এখন আমরা একটু যদি ফিজিওলজি থেকে মনে করার চেষ্টা করি, যে গ্যাস্ট্রিক এইচসিএল সিক্রেশনের যে ফ্যাক্টর গুলো ছিল বা স্টিমুলাস গুলো ছিল, মূলত তিন ধরনের স্টিমুলাস। একটাকে বলা হচ্ছে প্যারাসিম্পাথেটিক স্টিমুলেশন, দ্যাট ইজ দ্য ভ্যাগাল স্টিমুলেশন। সেকেন্ড ওয়ান, যেটা হিস্টামিন, যেটা এন্টারোক্রোমাফিন লাইক সেল থেকে আসে। এবং থার্ড ওয়ান, যেটার নাম
গ্যাস্ট্রিন। ওকে, সো অ্যান্ট্রামে জি সেল থাকে, এই জি সেল থেকে গ্যাস্ট্রিন রিলিজ হয়, গ্যাস্ট্রিন রিলিজ হয়ে সে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনে হেল্প করে। সো যখনই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ কমে যায়, তখন স্বাভাবিকভাবেই গ্যাস্ট্রিন সে একটা স্টিমুলাস পায় যে আচ্ছা এইচসিএল কমে গেছে, সো আমাকে বেশি বেশি সিক্রেশন হতে হবে যাতে আমি এইচসিএল বাড়াতে পারি। সো এই পার্নিশিয়াস এনিমিয়ার পেশেন্টদের বা টাইপ এ গ্যাস্ট্রাইটিসের পেশেন্টদের আলটিমেটলি হাইপার গ্যাস্ট্রিনেমিয়া ডেভেলপ করে, কারণ ওখানে ক্রনিক ডেফিসিয়েন্সি অফ এইচসিএল এবং তার ফলশ্রুতিতে নেগেটিভ ফিডব্যাক হিসেবে গ্যাস্ট্রিন সিক্রেশন বাড়ে। সো দিস পেশেন্ট সাফার্স ফ্রম ক্রনিক হাইপার গ্যাস্ট্রিনেমিয়া। এই টাইপে গ্যাস্ট্রাইটিস থেকে মূলত স্টেটমেন্ট টাইপের কোশ্চেন আসে, মাল্টিপল চয়েস কোশ্চেন আসে। সো আমি ওই পার্টিকুলার যে ইনফরমেশন গুলো আমাদের স্টেটমেন্টের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা আহ, আমরা রেড মার্ক করে দিয়েছি। এবং টাইপ এ গ্যাস্ট্রাইটিসের পেশেন্ট ইজ আর প্রিডিসপোজ টু ডেভেলপমেন্ট অফ গ্যাস্ট্রিক ক্যান্সার। টাইপ বি গ্যাস্ট্রাইটিস বলছিলাম যে এইচ পাইলোরি দিয়ে হয়, বি ফর ব্যাকটেরিয়া, এবং অ্যান্ট্রামে এটা অ্যান্ট্রামকে ইনভলভ করে, এবং ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া এখানে, যেটা অ্যাসোসিয়েটেড উইথ ক্রনিক প্যান গ্যাস্ট্রাইটিস এবং অ্যাট্রফি। সো এখানে ইন্টেস্টিনাল টাইপ মেটাপ্লাসিয়া দেখা যায়। যে ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া মানে প্রেজেন্স অফ গবলেট সেল, এটা সবসময়ের জন্যই মাথায় রাখতে হবে। ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া মানে অলওয়েজ প্রেজেন্স অফ গবলেট সেল। এছাড়াও বিভিন্ন ধরনের আদার টাইপস অফ গ্যাস্ট্রাইটিস, যেমন একটাকে বলি আমরা রিফ্লাক্স গ্যাস্ট্রাইটিস, যে ইন্টেস্টাইনের কন্টেন্ট যদি চলে আসে, আর কখনো কখনো পাইলোরিক পাম্প যদি ফেলিয়ার থাকে, বা কখনো বিশেষ করে গ্যাস্ট্রিক সার্জারির পরপর, যেমন বেরিয়াট্রিক সার্জারি হোক বা গ্যাস্ট্রোজেজুনোস্টমি হোক বা পাইলোরোপ্লাস্টি, এই ড্রেনেজ প্রসিডিওর গুলোর পর, অথবা ট্রাঙ্কাল ভ্যাগোটমি, এগুলোর পর হয় কি যে যেহেতু যেহেতু পাইলোরিক পাম্পের অ্যাক্টিভিটি গুলো নষ্ট হয়ে যায়, ক্যাপাসিটিটা একটু ড্যামেজ হয়, সেক্ষেত্রে ইন্টেস্টাইনের কন্টেন্টটা স্টোমাকে চলে আসে, এগুলোকে বলা হয় রিফ্লাক্স গ্যাস্ট্রাইটিস। এছাড়াও ইরোসিভ গ্যাস্ট্রাইটিস আমরা জানি কমনলি এনএসআইডস এর কারণে হয়, বা অ্যালকোহলিজম বা স্মোকিং এগুলোর কারণে ইরোশন হয়, গ্যাস্ট্রিক ইরোশন হয়, কারণ আমরা জানি যে এনএসআইডস যেটা করে কক্স ইনহিবিটর সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ে, যেটা আমরা জানি যে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজমের একটা পাথওয়ে, সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ের মাধ্যমে বিভিন্ন প্রোস্টাগ্ল্যান্ডিনস গুলো তৈরি হয়। তার মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন ই ওয়ান বেসিক্যালি স্টোমাকের মিউকোসার একটা ইন্টিগ্রিটির জন্য হেল্প করে। যখনই স্টোমাকের মিউকোসার ইন্টিগ্রিটিটা লস হয়, তখন এখানে আলটিমেটলি যে নর্মাল অ্যাসিড, এই নর্মাল অ্যাসিড দিয়েই তখন স্টোমাক আলসারেশনে আলসারেশন হয় স্টোমাকে, বা যে কোনো ধরনের ইনফ্লামেশন হয়, সেটাকে আমরা বলছি ইরোসিভ গ্যাস্ট্রাইটিস। স্ট্রেস আলসারেশন বা স্ট্রেস গ্যাস্ট্রাইটিস বিভিন্ন কারণে হয়, যেমন বার্নের পর স্ট্রেস গ্যাস্ট্রাইটিস হয়, বা হেড ইনজুরির পরে স্ট্রেস গ্যাস্ট্রাইটিস হয়, অথবা কার্ডিওপালমোনারি বাইপাসের পরে হয়। সো এগুলোকে আমরা স্ট্রেস বলছি, যে কোনো স্ট্রেস রিয়াকশনের পর প্রিন্সিপালি যে হরমোনটা রিলিজ হয় সেটাকে আমরা বলছি এসিটিএইচ বা অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন। এবং এই অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন রিলিজ হলে সে স্বাভাবিকভাবে, আমরা হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস জানি, যে অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয়, এবং সে ইন্টার্ন আলটিমেটলি সে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কর্টিকোস্টেরয়েড বা কর্টিসল রিলিজ করে। এবং আবারও চলে আসছে সেই অ্যারাকিডনিক অ্যাসিড মেটাবলিজম, যে সেল মেমব্রেনের যে ফসফোলিপিড, সেই ফসফোলিপিড থেকে আলটিমেটলি 20 কার্বন বিশিষ্ট অ্যারাকিডনিক অ্যাসিড তৈরি হয়। এই অ্যারাকিডনিক অ্যাসিড তৈরিতে যে এনজাইমটা কাজ করে তার নাম ফসফোলাইপেজ A2। এবং এই অ্যারাকিডনিক অ্যাসিড থেকে পরবর্তীতে সাইক্লোঅক্সিজেনেস এবং লাইপোঅক্সিজেনেস পাথওয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোস্টাগ্ল্যান্ডিনস, লিউকোট্রাইনস, এই মেডিয়েটর গুলো তৈরি হয়। সো স্টেরয়েড বা কর্টিসল কাজ করে একদম বেজ মানে একদম গাছের গাছের গোড়ায় কেটে দেয়। সেটা কেমন? যে ফসফোলাইপেজ A2 এই এনজাইমটাকে ইনহিবিট করে। সো এই এনজাইমটাকে ইনহিবিট করার কারণে অ্যারাকিডনিক অ্যাসিডই তৈরি হয় না। সো অ্যারাকিডনিক অ্যাসিডের অন্যান্য যে ডেরিভেটিভস গুলো সেগুলো আর তৈরি হওয়ার প্রশ্নই উঠছে না। সো ফসফোলাইপেজ A2 কে ইনহিবিট করার মাধ্যমে, এই জন্য আমরা স্টেরয়েডকে বলি যে স্ট্রংগেস্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি, যেহেতু সে একদম মানে এই পাথওয়ের একদম বেজে ইনহিবিট করে। সো প্রবলেম যেটা হয় যে স্টেরয়েড যেহেতু প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো সিনথেসিস করে, এর মধ্যে দুইটা প্রোস্টাগ্ল্যান্ডিন আমাদের স্টোমাকের ফাংশন মেনটেন করার জন্য খুব গুরুত্বপূর্ণ। একটাকে বলা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E1 এবং E2। এরা মূলত স্টোমাকের বাইরে যে একটা প্রোটেক্টিভ মিউকাস লেয়ার থাকে, এই মিউকাসটা তৈরিতে হেল্প করে। সো এই মিউকাস না থাকার কারণে সহজেই
স্টোমাকের নর্মাল যে এইচসিএল সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্বারা মিউকোসা আক্রান্ত হয়, এবং এখানে আক্রান্ত হলে তো তার একটা হিলিং প্রয়োজন হবে, হিলিং এর জন্য প্রয়োজন পর্যাপ্ত ব্লাড সাপ্লাই। আরেকটা প্রোস্টাগ্ল্যান্ডিন আছে যেটাকে আমরা বলি প্রোস্টাসাইক্লিন, প্রোস্টাগ্ল্যান্ডিন I2 বা প্রোস্টাসাইক্লিন। যখনই স্টোমাকে এই অ্যাসিড দিয়ে মিনিমাম ইরোশন বা আলসারেশন হয়, সেটা আর হিলিং হয় না ডিউ টু ল্যাক অফ ব্লাড সাপ্লাই। কারণ প্রোস্টাসাইক্লিনের কাজ যে কোনো ইনজিওর্ড টিস্যুতে ভেসোডাইলেটেশন করা, ভেসোডাইলেটেশনের মাধ্যমে সে সেখানে ব্লাড ফ্লো বাড়ায়। যেহেতু প্রোস্টাসাইক্লিনও তৈরি হচ্ছে না, সো আলটিমেটলি সেখানে ব্লাড ফ্লো কমে যায়। এটাই বেসিক্যালি দ্য প্যাথোজেনেসিস বিহাইন্ড স্ট্রেস গ্যাস্ট্রাইটিস, যে কারণে হেড ইনজুরির পরে আমরা বলি কুশিং আলসার ডেভেলপ করে, বার্নের পরে কার্লিং আলসার ডেভেলপ করে, এবং সামটাইমস কার্ডিওপালমোনারি বাইপাসের পরও ডিউ টু অ্যাকিউট রিডাকশন অফ ব্লাড ফ্লো এই স্ট্রেস গ্যাস্ট্রাইটিস ডেভেলপ করতে পারে। Now, one of the commonest diseases we face, that is the peptic ulcer disease. So পেপটিক আলসার ডিজিজের বা মধ্যে আসলে আমরা অনেকগুলো কন্ডিশনকে একসাথে পেপটিক আলসার ডিজিজ বলি। এগুলোকে বলা হয় অ্যাসিড পেপটিক ডিসঅর্ডারস। সো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ওভার সিক্রেশন এবং এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটার বিভিন্ন রোল, এগুলো মিলে একটা প্যাথোজেনিস, কমপ্লেক্স একটা প্যাথোজেনেসিস। যাই হোক, সো আমরা পেপটিক আলসার ডিজিজের কমন পার্ট আমরা জানি যে কমন সাইট গুলো হলো মূলত দ্য কমনেস্ট ওয়ান ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম। কারণ ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম তার স্টোমাকের মতো এরকম প্রোটেক্টিভ লেয়ার নেই, এত এত থিক কোনো লেয়ার না। মোরওভার এর মিউকাসটা এতটা স্ট্রং লেয়ার অফ মিউকাস যেটা স্টোমাককে প্রোটেকশন দেয়, সেটা এখানে নেই। সো এই দুয়ে মিলে ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম এটা কমনেস্ট সাইট, এই সাইটটাতেই সব থেকে কমনলি পেপটিক আলসার এফেক্ট করে। এছাড়াও লেসার কার্ভ অফ স্টোমাক, স্টোমাকের লেসার কার্ভেচার কেন আমরা জানি যে স্টোমাকের হিস্টোলজিতে যে লেয়ার গুলো সম্পর্কে আমরা জেনেছি যে মাসেল লেয়ারে সাধারণত তিনটা মাসেল লেয়ার থাকে, যেটা জিআই ট্র্যাক্টের আর কোথাও থাকে না। এখানে আউটার লঙ্গিটিউডিনাল, মিডিল সার্কুলার, এবং তার ভিতরে আরেকটা ইনার অবলিক মাসেল লেয়ার থাকে। তবে এই ইনার অবলিক মাসেল লেয়ারটা থাকে না এই যে লেসার কার্ভেচার বরাবর। লেসার কার্ভেচার বরাবর না থাকার কারণে স্টোমাকের অন্যান্য সব জায়গার তুলনায় লেসার কার্ভেচারটা তুলনামূলক একটু ভালনারেবল, তুলনামূলক একটু উইক। যে জন্যে স্টোমাকের লেসার কার্ভেচারেই সব থেকে বেশি পরিমাণ আলসারেশনে আক্রান্ত হয় স্টোমাকের মধ্যে। তবে অ্যাজ এ হোল কমনেস্ট সাইট অবশ্যই ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম। তাছাড়াও তারা গ্যাস্ট্রোজেজিনোস্টোমি জেজিনোস্টোমি স্টোমা, অথবা ইসোফ্যাগাসের লোয়ার এন্ড, মেকেলস ডায়াবেটিকুলামেও কখনো কখনো একটোপিক গ্যাস্ট্রিক মিউকোসা পাওয়া যায়, এগুলোতে হতে পারে। এবং আমরা পেপটিক আলসার ডিজিজের কমন কজ জানি যে অবশ্যই এইচ পাইলোরি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাছাড়াও নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্টস, স্মোকিং, এরা সবাই পেপটিক আলসারের প্রিডিসপোজিং ফ্যাক্টরস। প্যাথোলজিতে আলসার সুপারফিশিয়াল আলসার হতে পারে, ডিপ আলসার হতে পারে, অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। ইউজুয়ালি অ্যাকিউট আলসারটা হয় শ্যালো, পাঁচড আউট আলসার, হোয়ারাস ক্রনিক আলসারের বেজে থাকে ফাইব্রোসিস। এই পয়েন্টটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে একটা পাঁচড আউট আলসার উইথ আ ফাইব্রোটিক বেজ ডায়াগনোসিস হবে ক্রনিক আলসার। আর যখন অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র দুটো ডিউডেনাল ওয়ালেই আলসার হয়, তখন আমরা সেই আলসারগুলোকে বলা হয় কিসিং আলসার। সো এখন আসলে এগুলো খুব একটা কমন না ডিউ টু অ্যাভেলেবিলিটি অফ প্রোটন পাম্প ইনহিবিটরস। তারপরেও কিছু কিছু পেশেন্ট আমরা পাই। নাও যে প্রশ্নটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে ডিউডেনামের অ্যান্টেরিয়র ওয়ালে আলসার হলে কি হয় আর পোস্টেরিয়র ওয়ালে আলসার হলে কি হয়। অ্যান্টেরিয়র ডিউডেনাল আলসার গুলো ইউজুয়ালি পেরিটোনিয়াল ক্যাভিটিতে পারফোরেট করে যায়, করলে এই কন্টেন্ট গুলো পেরিটোনিয়াল ক্যাভিটিতে আসে এবং এখানে পেরিটোনাইটিস ডেভেলপ করে। ওয়েরাস পোস্টেরিয়র ডিউডেনাল আলসার গুলো সাধারণত মানে পোস্টেরিয়র ওয়ালে পারফোরেট করলে যে সমস্যাটা হয়, আমরা জানি যে ডিউডেনামের ফার্স্ট পার্টের ঠিক পিছন দিয়ে লম্বালম্বি ভাবে নেমে যায় একটা আর্টারি, দ্যাট ইজ গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি। আমাদের যদি একটা অ্যানাটমি রিক্যাপিচুলেট করতে পারি যে অ্যাবডোমিনাল অ্যাওর্টার তিনটা ভেন্ট্রাল ব্রাঞ্চ, সিস্টিক সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেন্টারিক, ইনফেরিয়র মেসেন্টারিক। সিলিয়াক ট্রাঙ্কের আবার তিনটা ব্রাঞ্চ, লেফট গ্যাস্ট্রিক আর্টারি, স্প্লেনিক আর্টারি, কমন হেপাটিক আর্টারি। এই কমন হেপাটিক আর্টারির একটা ব্রাঞ্চের নাম গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি। সো এই গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি সরাসরি একদম ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামের পিছন দিয়ে নামতে থাকে, এবং যখনই ডিউডেনাল আলসার তার পোস্টেরিয়র ওয়ালে পারফোরেট করে, তখন এই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারির ওয়ালটা ইরোশন হয়, হয়ে সেখান থেকে ব্লিডিং হয়, এবং যেটা পরবর্তীতে হেমাটোমেসিস মেলানা হিসেবে প্রেজেন্ট করে। ওকে।
তো এটা কিন্তু পরীক্ষার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। মানে অসংখ্যবার সিঙ্গেল বেস্ট কোশ্চেন হিসেবে এইটা এসেছে যে একটা পেশেন্টের হিস্ট্রি অফ ডিউডেনাল আলসার বা পেশেন্ট হ্যাজ হিস্ট্রি অফ এনএসআইডি ওভার ইউজ, বা এভাবে হিস্ট্রি থাকবে যে দীর্ঘদিন ধরে সে ব্যাক পেইনে ভুগছে, তার জন্য সে আইবুপ্রোফেন খাচ্ছে, এবং আইবুপ্রোফেন খাওয়ার পর হঠাৎ করে তার র্যাপিড শুরু হয়ে গেল র্যাপিড হেমাটেমেসিস মেলেনা, হুইচ আর্টারি ইজ দ্য রেসপন্সিবল ওয়ান। ওকে, সো দ্য আর্টারি হলো, এই আর্টারিটার নাম গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। তো গ্যাস্ট্রিক আলসারেশন, যদিও ডিউডেনাল আলসারেশন কমন, কিন্তু গ্যাস্ট্রিক আলসারেশন কিছু আলাদা মানে ফোকাসের দাবি রাখে, কারণ গ্যাস্ট্রিক আলসারেশন হলে আমাদের সেখানে অবশ্যই সেখান থেকে বায়োপসি নিতে হবে, কারণ ডিউডেনাল আলসার সাধারণত বিনাইন, বাট গ্যাস্ট্রিক আলসারের একটা বড় প্রপোর্শন ম্যালিগন্যান্ট। ওকে, যদিও এখানে এইচ পাইলোরি এবং এনএসআই দুটোই এটিওলজিক্যাল ফ্যাক্টর হিসেবে কাজ করে। এটার প্যাথোজেনেসিস স্টোমাক এবং ডিউডেনাল আলসারের ক্ষেত্রে, গ্যাস্ট্রিক এবং ডিউডেনাল আলসারের ক্ষেত্রে একই রকম অনেকটা। প্যাথোজেনেসিসটা মূলত এটা আমরা মাইক্রোবায়োলজিতে আরো বিস্তারিত দেখব, যে এইচ পাইলোরি সে যেটা করে, সে একটা ইউরিয়াস প্রডিউসিং এনজাইম অর্গানিজম। ইউরিয়াস, এই এনজাইমটা কি করে, ইউরিয়াকে ব্রেকডাউন করে অ্যামোনিয়া তৈরি করে। সো অ্যামোনিয়া তৈরি করে সে দুটো ঘটনা ঘটায়। অ্যামোনিয়া যেহেতু খুব হাইলি অ্যালকালাইন একটা সাবস্টেন্স, সে অ্যাসিডিটি কমিয়ে দেয় স্টোমাকে। অ্যাসিডিটি কমিয়ে দিলে স্বাভাবিকভাবে স্টোমাকে, আমরা একটু আগেই বললাম, স্টোমাকে যখনই অ্যাসিডিটি কমে যায় তখনই গ্যাস্ট্রিন রিলিজ হয়। গ্যাস্ট্রিন চিন্তা করে, আচ্ছা অ্যাসিডিটি কমে গেছে, সো আই মাস্ট সিক্রেট ইন আ লার্জার অ্যামাউন্ট। এই গ্যাস্ট্রিন গিয়ে বেশি বেশি পরিমাণে এইচসিএল তৈরি করে। এখন বেশি বেশি পরিমাণে এইচসিএল তৈরি করে, কিন্তু এইচ পাইলোরির কোনো ক্ষতি হয় না, কারণ এইচ পাইলোরির চারপাশে আছে অ্যামোনিয়া। সে নিজের কোনো ক্ষতি হয় না, কিন্তু এই অতিরিক্ত এইচসিএল এর জন্য আলটিমেটলি স্টোমাকের মিউকোসাতে সমস্যা হয়, মিউকোসাতে আলসারেশন হয়। তাছাড়াও বিভিন্ন ধরনের মেমব্রেন ড্যামেজিং এনজাইম বা বিভিন্ন ধরনের আদার সাইটোটক্সিক এনজাইম রিলিজ করে এইচ পাইলোরি, সবকিছু মিলে একটা কমপ্লেক্স মেকানিজমের মাধ্যমে সে পেপটিক আলসার তৈরি করে। একটা প্রশ্ন একটু রেয়ার হলেও এটা আমি দু একবার পরীক্ষায় দেখেছি, সেটা হলো যে পোস্টেরিয়র ডিউডেনাল আলসার রাপচার হলে না হয় গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি থেকে ব্লিডিং হয়, এটা তো আমরা খুব কমনলি জানি। বাট গ্যাস্ট্রিক আলসার পোস্টেরিয়র ওয়ালে রাপচার হলেও ব্লিডিং হতে পারে। সেক্ষেত্রে আর্টারিটার নাম সেক্ষেত্রে আর্টারিটার নাম স্প্লেনিক আর্টারি। আমরা মনে রাখবো এই আর্টারিটার নাম স্প্লেনিক আর্টারি, কারণ আমরা জানি যে স্প্লেনিক আর্টারি স্টোমাক বেডের একটা কন্টেন্ট। স্টোমাক বেড মানে হলো স্টোমাকের ঠিক পিছনে যে যে স্ট্রাকচার গুলো থাকে, যেমন ট্রান্সভার্স মেসোকোলন বা লেসার স্যাক, প্যানক্রিয়াস, স্প্লেনিক আর্টারি, এগুলোকে বলা হয় স্টোমাক বেড। সো এই স্প্লেনিক আর্টারি ঠিক ট্রান্সভার্সলি স্টোমাকের পোস্টেরিয়র ওয়ালের পিছন দিয়ে পাস করে স্প্লিনের দিকে। এই স্প্লেনিক আর্টারি ইরোশন হতে পারে ডিউ টু পারফোরেশন অফ দ্য পোস্টেরিয়র গ্যাস্ট্রিক আলসার। সো এই প্রশ্নটাও কিন্তু চলে আসতে পারে। এখানে বলা হয়েছে লার্জ ক্রনিক আলসার্স মে ইরোড posteriorly into the pancreas and on other occasions into major vessels such as splenic artery. Okay. So স্টোমাক আলসার, এটা বলা হয়েছে যে এটা গ্যাস্ট্রোএন্টেরোস্টমি বা গ্যাস্ট্রোজেজুনোস্টমি বা বিলরথ গ্যাস্ট্রেক্টমি, এগুলোতেও এই পেপটিক আলসার ডিজিজ ডেভেলপ করতে পারে। নাও পেপটিক আলসার ডিজিজের সার্জারির কমপ্লিকেশন কি কি, আমরা ইউজুয়ালি জানি যে পেপটিক আলসার সার্জারিতে ইউজুয়ালি বাইলেটারাল ট্রাঙ্কাল ভ্যাগোটমি, তার সাথে যে কোনো একটা ড্রেনেজ প্রসিডিওর করা হয়, পাইলোরোপ্লাস্টি হোক বা গ্যাস্ট্রোজেজুনোস্টমি হোক, এখানে এই প্রসিডিওর গুলো করা হয়। তো এই প্রসিডিওর করলে এখানে রিকারেন্ট আলসারেশন হতে পারে, ইউজুয়ালি গ্যাস্ট্রোজেজুনোস্টোমাতে আলসারেশন হয়, রিকারেন্ট আলসারেশন। স্মল স্টোমাক সিনড্রোম আসলে পেপটিক আলসার সার্জারির কমপ্লিকেশন না, রেদার এটা গ্যাস্ট্রেক্টমির কমপ্লিকেশন, যেমন ডাম্পিং সিনড্রোম ডেভেলপ করে, আর্লি ডাম্পিং, লেট ডাম্পিং, আমরা একটু পরে আর্লি এবং লেট ডাম্পিং নিয়ে আলাপ করবো। বেসিক্যালি দিজ আর দ্য কমপ্লিকেশনস অফ গ্যাস্ট্রেক্টমি, নট অফ অলওয়েজ পেপটিক আলসার সার্জারি। বিলিয়ারি ভমিটিং হতে পারে, এগুলো সবই আসলে ভ্যাগোটমির কমপ্লিকেশন। মানে ভ্যাগোটমি, ভ্যাগাস নার্ভ যেহেতু আমাদের টোটাল জিআই ট্র্যাক্টে অলমোস্ট ট্রান্সভার্স কোলনের 2/3 পর্যন্ত সে প্যারাসিম্পাথেটিক সাপ্লাই দেয়, অর্থাৎ জিআই ট্র্যাক্টের মোটিলিটি, পেরিস্টালসিস লার্জলি নির্ভর করে এই ভ্যাগাস নার্ভের উপরে। অতএব ভ্যাগোটমি করে দিলে সব জায়গাতেই তার মোটিলিটি গুলো একটু হ্যাম্পার্ড হয়। সো এই পেশেন্টদের গলস্টোন ডেভেলপ করতে পারে, কারণ গল ব্লাডারের মোটিলিটি কমে যায়। এই পেশেন্টদের একটু এন্টারোগ্যাস্ট্রিক রিফ্লাক্স ডেভেলপ করে, অর্থাৎ ইন্টেস্টাইনের কন্টেন্ট গুলো আবার স্টোমাকে কাম ব্যাক করে। ইন্টেস্টাইনের কন্টেন্ট মানেই সেখানে বাইল।
সো বাইল স্টোমাকে কম ব্যাক করে, সেখানে ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া বা বিলিয়ারি মেটাপ্লাসিয়া হয়, বাইল ভমিটিং হতে পারে, ডাম্পিং সিনড্রোম হতে পারে, পোস্ট ব্যাগোটমি ডায়রিয়া হতে পারে। ওকে, যেহেতু পেরিস্টালসিস কম হওয়ার কারণে পাইল সল্ট এগুলো অ্যাবজর্পশন হয় না। সো অ্যাবজর্পশন না হওয়ার কারণে এরা বের হয়ে চলে যায়, ম্যাল অ্যাবজর্পশনের কারণে এটা কোলন দিয়ে বের হয়ে চলে যায় বাইল সল্ট ডায়রিয়া বা পোস্ট ব্যাগোটমি ডায়রিয়া, এগুলো ডেভেলপ করতে। এবং নিউট্রিশনাল অবভিয়াসলি তার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। যেহেতু পেপটিক আলসার সার্জারি মূলত অ্যান্টি সিক্রেটারি এক ধরনের প্রসিডিওর, অর্থাৎ আমরা এইচসিএলটাকে চেষ্টা করব কমিয়ে দিতে, এইচসিএল এর সিক্রেশন কমিয়ে দিতে। এইচসিএল সিক্রেশনে মেজর একটা ফ্যাক্টর হলো ভ্যাগাস নার্ভ। সো আমরা বাইল্যাটারাল ট্রাঙ্কাল ভ্যাগোটমি করি, এবং ট্রাঙ্কাল ভ্যাগোটমি করলে এইচসিএল কমে যাওয়ার বা হাইপোক্লোরাইড্রিয়ার যে কমপ্লিকেশন গুলো, এগুলো থেকে পেশেন্টটা সাফার করবে। কারণ আমাদের এইচসিএল তো আসলে খুবই প্রয়োজন, প্রোটিন ডাইজেশনের জন্য প্রয়োজন, অ্যাজ ওয়েল এজ এটা একটা অ্যান্টিমাইক্রোবিয়াল। এই পেশেন্টগুলো দেখা যায় যে খুব অপরচুনিস্টিক ইনফেকশনে থেকে সাফার করে, এদের এন্টেরিক ফিভার বা টাইফয়েড এগুলো খুব বেশি হয়, যাদের ভ্যাগোটমি করা হয় বা অ্যান্টিসিক্রেটরি প্রসিডিওর গুলো করা হয়। আহ, এদের এইচসিএল না থাকার কারণে আয়রন অ্যাবজর্পশন একটু কম হয়, তাদের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া ডেভেলপ করে, এবং ক্যালসিয়াম অ্যাবজর্পশন কম কম হয়, তাদের অস্টিওপোরোটিক বোন ডিজিজ ডেভেলপ করে। তো দিজ আর দ্য প্রবলেমস উইথ পেপটিক আলসার সার্জারি, ভ্যাগোটমি, গ্যাস্ট্রেক্টমি, এই সবগুলোরই মোটামুটি কমন কমপ্লেন্টস এগুলো। এখন ডাম্পিং সিনড্রোম কি জিনিস? ডাম্পিং সিনড্রোম হলো, ডাম্প করা মানে তো আমরা জানি যে ডাম্প করা মানে বড় অ্যামাউন্টের কোনো কিছু ফেলে দেয়া। যেমন আমরা বলি যে যে ময়লাগুলো এক জায়গায়, যে সিটি কর্পোরেশন বিভিন্ন জায়গায় ময়লা ফেলে, সেগুলোকে আমরা বলি ডাম্পিং স্টেশন। সো ডাম্প করার অর্থ হলো যে আনওয়ান্টেড জিনিসগুলোকে এক জায়গায় লার্জ অ্যামাউন্টে ফেলে দেয়া। এখন এখানে ডাম্পিং কথাটা কিভাবে আসলো? নর্মালি আমরা জানি যে স্টোমাকে খাবারগুলো 4 থেকে 6 ঘন্টা বা 2 থেকে 4 ঘন্টা সেখানে ডাইজেশন হয়, এবং হওয়ার পর আস্তে 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 সেটা এমটি হয়। তো এটাকে আমরা গ্যাস্ট্রিক এমটিং টাইম বলি। যে পেশেন্টদের ভ্যাগোটমি করা হয়েছে বা গ্যাস্ট্রেক্টমি করা হয়েছে, তাদের এই গ্যাস্ট্রিক এমটিং টাইমগুলো কিন্তু অনেক কমে যায়, আইদার 30 মিনিট থেকে 1 ঘন্টা এরকম। সো প্রবলেম যেটা হয়, লার্জ অ্যামাউন্টের আনডাইজেস্টেড ফুড সরাসরি ইন্টেস্টাইনে চলে আসে। এই এত হিউজ অ্যামাউন্টের আনডাইজেস্টেড ফুড যখনই ইন্টেস্টাইনে চলে আসে, এবং এদের মধ্যে যদি কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে, তো কার্বোহাইড্রেট আমরা জানি যে এটা এটা তো পানিকে অ্যাট্রাক্ট করে, অর্থাৎ দিজ আর দ্য অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকলস। এরা পানিকে অ্যাট্রাক্ট করে। সো এরা কি করে, ইন্টেস্টাইনাল ওয়াল থেকে, ইন্টেস্টাইনের সেল থেকে পানিকে অ্যাট্রাক্ট করে। এখন ইন্টেস্টাইনের সেল পানি কোথায় পাবে? সে পানি পায় মূলত ব্লাড ভেসেল থেকে। সো আলটিমেটলি ব্লাড থেকে বেশি বেশি পরিমাণ ফ্লুইড সে ইন্টেস্টাইনের লুমেনের দিকে অ্যাট্রাক্ট করতে থাকে, এই যে হিউজ অ্যামাউন্টের খাবার আনডাইজেস্টেড ফুড চলে আসার কারণে, এবং দোজ আর রিচ ইন কার্বোহাইড্রেট। এটার কারণে যেটা হয়, এই পেশেন্ট এই হিউজ অ্যামাউন্টের অসমোটিক লোড আর ইন্টেস্টাইন নিতে পারে না, সে ডায়রিয়া হয়ে বের হয়ে যায়। কিন্তু ডায়রিয়ার সাথে সাথে সমস্যা যেটা হয়, তার তো প্রচুর পরিমাণ ফ্লুইড বের হয়ে চলে যায়। এই ফ্লুইড বের হয়ে যাওয়ার কারণে পেশেন্ট ট্রানজিয়েন্টলি একটু ডিহাইড্রেশন বা হাইপোভলিমিক শকের ফিচার নিয়ে প্রেজেন্ট করে। কেমন সেটা? পোস্টারাল হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া, সিনকোপ, সিনকোপাল অ্যাটাক, এই ধরনের প্রবলেম নিয়ে প্রেজেন্ট করে। এটা খুব আর্লি, খাওয়ার প্রায় 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে এই সমস্যাগুলো হয়। এরপরে কি হয়? সাপোজ এই পেশেন্টগুলোকে ফ্লুইড দিয়ে সবকিছু ঠিকঠাক করে ফেলা হলো। এখন এই যে অনেক বড় অ্যামাউন্টের একটা কার্বোহাইড্রেট ইন্টেস্টাইনে এসে পৌঁছাইলো, এর একটা বড় অংশ মেটাবলিজম হবে বা ডাইজেশন হবে হয়ে এই গ্লুকোজটা ব্লাডে যাবে। এখন এত হিউজ অ্যামাউন্ট গ্লুকোজ ব্লাডে চলে আসলে যে সমস্যা, এর রেসপন্সে খুব র্যাপিডলি ইনসুলিন তৈরি হবে। কারণ ইনসুলিন যখন তৈরি হবে, ইনসুলিন কিন্তু আর এটা দেখে না যে এক্সট্রা গ্লুকোজ কতটুকু, আমি শুধু সেটুকুকে সেলের মধ্যে ঢুকাই। সে সেটা দেখে না। ইনসুলিন যখন র্যাপিডলি তৈরি হবে, সে চেষ্টা করবে যত গ্লুকোজ আছে সবাইকে আমি সেলের মধ্যে ঢুকাই দিব। তো তখন এই যে বেশি পরিমাণ গ্লুকোজ ব্লাডে আসলো, এই বেশি পরিমাণ গ্লুকোজই আবার সেলের মধ্যে চলে যাবে, এবং পেশেন্টটা ট্রানজিয়েন্ট একটা হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করবে, একটা রিফ্লেক্স হাইপোগ্লাইসেমিয়া। এই রিফ্লেক্স হাইপোগ্লাইসেমিয়াটাই হলো লেট ডাম্পিং। তাহলে আর্লি ডাম্পিং হয় মূলত ফিচার্স অফ ডিহাইড্রেশন আর হাইপোভলিমিক শক, এবং লেট ডাম্পিংটা হয় খাওয়ার আরো কিছুক্ষণ পরে, 1 থেকে 2 ঘন্টা পরে, সেটা ডিউ টু ফিচার্স অফ রিফ্লেক্স হাইপোগ্লাইসেমিয়া। সো এই দুইটা ডাম্পিংই প্রিভেন্ট করা যেতে পারে যদি আমরা স্মল অ্যামাউন্ট অফ মিল, ফ্রিকুয়েন্ট মিল দিই, একবারে বেশি খাবার না দিই, এবং খাবারের মধ্যে আমরা কার্বোহাইড্রেট যদি কমিয়ে দিই। সো গ্যাস্ট্রেক্টমি করা পেশেন্ট বা
ভ্যাগোটমি করা পেশেন্টদেরকে কিন্তু কার্বোহাইড্রেট মিল কমিয়ে দিতে হয়। এখানে আর্লি এবং লেট ডাম্পিং এর এই তুলনাগুলো দেওয়া হয়েছে, এগুলো আমরা একটু বই থেকে দেখে নিতে পারবো, এগুলোই বলা হয়েছে আসলে। সো এখন পেপটিক আলসার ডিজিজের কমপ্লিকেশন, আমরা অ্যাজ এ হোল পেপটিক আলসার ডিজিজের কমপ্লিকেশন কি? পেপটিক আলসারের কমপ্লিকেশন গুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: কিছু অ্যাকিউট কমপ্লিকেশনস, কিছু ইন্টারমিডিয়েট কমপ্লিকেশনস, কিছু ক্রনিক কমপ্লিকেশনস। অ্যাকিউট কমপ্লিকেশন দুইটা, একটা আইদার পারফোরেশন আর একটা ব্লিডিং। সো পারফোরেশন বা পেরিটোনাইটিস, যেটা অ্যান্টেরিয়র ওয়ালে যদি হয়, ব্লিডিংটা পোস্টেরিয়র ওয়ালে অলরেডি আমরা বলেছি। ইন্টারমিডিয়েট কমপ্লিকেশন একটাই জিনিস, সেটা হলো রেসিডুয়াল অ্যাবসেস ফর্মেশন। বিভিন্ন যে বডি অ্যাবডোমেনের যে রিসেস গুলো আছে, যেমন সাব ডায়াফ্রামেটিক স্পেস, সাব স্প্লেনিক, সুপ্রাস্প্লেনিক স্পেস, বা প্যারাকোলিক গাটার, বিভিন্ন বাউলের লুপের মাঝে মাঝে, এই সমস্ত জায়গাগুলোতে রেসিডুয়াল অ্যাবসেস ফর্মেশন হতে পারে। ক্রনিক কমপ্লিকেশন হলো বেসিক্যালি ইনফ্লামেশন যে শেষ হয় ফাইব্রোসিস দিয়ে, সেই ফাইব্রোসিস রিলেটেড কমপ্লিকেশন। যদি ফার্স্ট পার্ট অফ ডিউডেনামে হয়, সেখানে ফাইব্রোসিস হয়ে হয়ে পাইলোরিক স্টেনোসিস ডেভেলপ করে। আমরা যদি এটা একটা মিসনোমার, ইউজুয়ালি পাইলোরিক পার্টে স্টেনোসিস হয় না, হয় যেটা ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম। যদি লেসার কার্ভেচারে রিকারেন্ট আলসারেশন হয়, সেখানে ফাইব্রোসিস হয়ে আস্তে আস্তে কন্ট্রাকচার ডেভেলপ করে, এটাকে আমরা বলি টি পট ডিফর্মিটি। লেসার কার্ভেচারে হলে একটা চায়ের পটের মতো মনে হয়, কারণ এখানে পাইলোরিক অরিফিসটা আছে একদম ন্যারো, মনে হয় যে একটা চায়ের কেটলির মতো। আর যখন গ্রেটার কার্ভেচার লেসার কার্ভেচার দুটো জায়গাতেই হয়, তখন দুইটা একসাথে কন্ট্রাকশন হয়, কন্ট্রাকচার হয়ে মাঝখানে ন্যারো হয়ে যায়, উপরেও ডাইলেটেড নিচেও ডাইলেটেড। এটাকে বলা হয় আওয়ার গ্লাস ডিফর্মিটি। আমরা যারা আওয়ার গ্লাস দেখেছি, এখন শোপিস হিসেবে আওয়ার গ্লাস পাওয়া যায়, ওই যে আওয়ার গ্লাসে বালুটা নামতে থাকে, এটা প্রতি 12 ঘন্টায় একটা অংশ খালি হয়, আবার ওটা উল্টে দিলে আবার 12 ঘন্টা ধরে নামতে থাকে। সো এই আওয়ার গ্লাস ডিফর্মিটি ডেভেলপ করে যদি লেসার এবং গ্রেটার দুটো কার্ভেচারেই এই কন্ট্রাকচার ডেভেলপ করে, অর্থাৎ আলসার রিকারেন্ট আলসারেশন হয়। এছাড়াও গ্যাস্ট্রিক আলসারের একটা লং টার্ম কমপ্লিকেশন বলা হচ্ছে কার্সিনোমা স্টোমাক। যদি লং স্ট্যান্ডিং গ্যাস্ট্রিক আলসার থাকে, নিউরোনাল আলসারে সাধারণত হয় না, গ্যাস্ট্রিক আলসার যদি লং স্ট্যান্ডিং হয়, তখন সেটা ডেভেলপ করে কার্সিনোমা স্টমাক। ওকে, জাস্ট আ মিনিট। সরি। তো নেক্সট আমরা যেটা জানবো যে কজেস অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। আউটলেট অবস্ট্রাকশন মানে স্টোমাক থেকে ডিউডেনামে যাওয়ার পথে যে অংশটা পাইলোরিক পার্ট, এখানে অবস্ট্রাকশন। এটা কনজেনিটাল হতে পারে, অ্যাকুয়ার্ড হতে পারে, মেকানিক্যাল হতে পারে, ফাংশনাল হতে পারে। তো ফাংশনাল ইউজুয়ালি ডিউ টু নিউরোমাসকুলার ইস্যুস, যেমন ডায়াবেটিক গ্যাস্ট্রোপেরেসিস। ওকে, ডায়াবেটিস মেলাইটাসের কারণে অটোনমিক নিউরোপ্যাথি হয়ে সেটা অবস্ট্রাকশন হতে পারে। আর কমনলি যে দুটো কজ, একটা আমরা বলি যে পাইলোরিক স্টেনোসিস ডিউ টু ক্রনিক ডিউরাল আলসার, আর একটা হলো অ্যান্ট্রাল কার্সিনোমা অফ স্টমাক। স্টমাকের অ্যান্ট্রাল রিজনে কোনো ম্যালিগনেন্সি হতে পারে। তাছাড়া প্রচুর কারণ রয়েছে, যেমন পলিপের কারণে হতে পারে, ইনফ্যান্টাইল হাইপারট্রপিক পাইলোরিক স্টেনোসিস, বাচ্চাদের যেটা হয়, দিস ইজ দ্য ট্রু পাইলোরিক স্টেনোসিস। ওকে, যে কোনো করোসিভ পয়জনিং এর কারণে হতে পারে, হার্পিক পয়জনিং এর কারণে স্ট্রিকচার ডেভেলপ করে যায়, পাইলোরিক মিউকোসাল ডায়াফ্রাম, বিভিন্ন ধরনের কনজেনিটাল কজ আছে, কনজেনিটাল ডিউডেনাল ওয়েবস। গলস্টোন দিয়ে অবস্ট্রাকশন ইউজুয়ালি হয় না, হতে পারে। প্যানক্রিয়াটিক সিরোসিস, হ্যাঁ, আউটসাইড দ্য ওয়াল একটা লার্জ সিরোসিস্ট বা লার্জ লিম্ফ নোড, এরা অবস্ট্রাকশন করে দিতে পারে। অ্যানুলার প্যানক্রিয়াস, এরা সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে অবস্ট্রাকশন করতে পারে। ওকে, তো এই ইস্যুগুলো হতে পারে। এছাড়াও বেজোয়ার্স, আমরা জানি ফাইটোবেজোয়ার্স, ট্রাইকোবেজোয়ার্স, যেমন ভেজিটেবলস, যারা এগুলো সাইকোলজিক্যালি যারা ইম্পেয়ার্ড তাদের হয়, এরা দেখা যায় কাঁচা কাঁচা শাকসবজি খেয়ে ফেলে। বা আরেকটা এজ গ্রুপে এটা হয়, একদম এল্ডারলি, যাদের আসলে ডেন্টিশন খুব উইক হয়ে যায়, দাঁত টাত পড়ে যায়, তারা ঠিক করে চাবাই খেতে পারে না, এই তখন এই র ভেজিটেবলস গুলো স্টোমাকে গিয়ে একটা স্টোনের মতো তৈরি করে, ফাইটোবেজোয়ার্স। এছাড়াও ট্রাইকোবেজোয়ার্স, এটা চুলের কারণে, চুল খেয়ে ফেলে যারা। ওকে, আর ম্যালিগন্যান্ট অবস্ট্রাকশন হতে পারে, যেমন অ্যান্ট্রাল কার্সিনোমা অফ স্টোমাক, তাছাড়া কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, পেরিয়াম্পোলারি কার্সিনোমা, গ্যাস্ট্রিক লিম্ফোমা, এগুলো দিয়ে হতে পারে। আমরা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি সম্পর্কে জানি। আমরা জানি যে এটা, এখানে হাইপোনাট্রেমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোক্লোরেমিয়া, মেটাবলিক অ্যালকালোসিস, প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া এটা ডেভেলপ করে। অর্থাৎ মোটামুটি সব ধরনের মেজর ইলেকট্রোলাইটস এখানে কমে যায়। আমরা এই মেটাবলিক অ্যাবনর্মালিটিটা আমরা এটা জানবো ডিটেলড, তবে এখন না, অন্য একটা সেশনে আমরা এটা সম্পর্কে ডিটেল জানবো। নাও, অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট টপিক, আপার জিআই ট্র্যাক্ট ব্লিডিং। আপার জিআইটি ব্লিডিং এর বেশ কতগুলো কমন
কজ রয়েছে। এটার ম্যানিফেস্টেশন হয় ইউজুয়ালি হিমাটেমেসিস ম্যালেনা দিয়ে। হিমাটেমেসিস মানে ভমিটিং অফ ব্লাড, ম্যালেনা মানে প্যাসেজ অফ ব্ল্যাক টারি স্টুল। সো কমনেস্ট কজ যেগুলো, যেমন ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ, বা রাপচার্ড ইসোফেজিয়াল ভ্যারিসেস পোর্টাল হাইপারটেনশনের কারণে হয়। তাছাড়াও গ্যাস্ট্রিক ইরোশন বা ইসোফেজিয়াল ইরোশন হতে পারে। ম্যালোরিয়াস টিয়ার হতে পারে। ম্যালোরিয়াস টিয়ারটা পরীক্ষায় অনেক সময় আসে, যেটা মূলত গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশনে একটা লংজিটিউডিনাল টিয়ার, যেটা খুব ফোর্সফুল ভমিটিং এর পরে হয়। রিপিটেটিভ ফোর্সফুল ভমিটিং এর সময় এখানে দেখা যায় গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশনে একটা টিয়ার হয়ে যায়, আলসারের মতো, অ্যানাল ফিশারের মতো। অ্যানাল ফিশার যেরকম রিপিটেটিভ কনস্টিপেশনের কারণে একটা টিয়ার হয়, এখানে তেমনি রিপিটেটিভ ভমিটিং এর কারণে একটা টিয়ার হয়েছে। ম্যালেরিয়াস টিয়ার আর অ্যানাল ফিশার একই ধরনের প্যাথোলজি। আরেকটা রয়েছে ডেলাফয় ডিজিজ। ডেলাফয় ডিজিজ মূলত এটা, আমরা যেমন কোলনে অ্যানজিওডিসপ্লাসিয়া পড়ি, যে কোলনের একটা আর্টারিওলার ম্যালফরমেশন, একটা ম্যালফর্ম, একটা ভেসেল, সেখান থেকে ব্লিডিং হয়, তেমনি এখানে একটা ভেনাস আর্টারিও ভেনাস ম্যালফরমেশন, যেটা দেখা যায় যে একটা নর্মাল মিউকোসার নিচে একটা ম্যালফর্মড আর্টারিও ভেনাস ম্যালফরমেশন বা একটা আর্টারিওল পাওয়া যায়, একটা অ্যাপারেন্ট আর্টারিওল যেটা নর্মাল থাকার কথা না, সেখান থেকে ব্লিডিং হতে পারে। এটাকে বলা হয় ডিএলএফআই ডিজিজ। গ্যাস্ট্রিক পলিপস, যদিও এরা খুব একটা কমন না, তার মধ্যে কমনেস্ট ভ্যারাইটিটা মেটাপ্লাস্টিক, যেটা ইউজুয়ালি এইচ পাইলোরি ইনফেকশন থেকে হয়। তো এইচ পাইলোরি ইনফেকশন থেকে গ্যাস্ট্রিক পলিপ ডেভেলপ করে। সেই গ্যাস্ট্রিক পলিপের মূল কারণ হলো এইচ পাইলোরি ইনফেকশন, এবং সেটা মেইনলি মেটাপ্লাস্টিক। ওকে। এবং ইউজুয়ালি এটা এইচ পাইলোরি এরাডিকেশন থেরাপির সাথে সাথে এটা রিগ্রেশন হয়ে যায়। বাট গ্যাস্ট্রিক পলিপ সেটা ম্যালিগন্যান্ট পলিপও হতে পারে, এবং কিছু কার্সিনয়েড টিউমার, যেটা এন্টারোক্রোমাফিন লাইক সেল, যেটা মূলত নিউরোএন্ডোক্রাইন সেল অফ স্টমাক, সেখান থেকে হতে পারে ইন কেস অফ পার্নিশিয়াস এনিমি। তবে ইউজুয়ালি মোস্ট অফ দ্য গ্যাস্ট্রিক পলিপস আর বিনাইন অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ এইচ পাইলোরি ইনফেকশন। ওকে। সো নেক্সট ইম্পর্টেন্ট টপিক, যেটা কার্সিনোমা স্টোমাক। কার্সিনোমা স্টোমাক বা গ্যাস্ট্রিক ক্যান্সারের অনেকগুলো রিস্ক ফ্যাক্টর রয়েছে। এই রিস্ক ফ্যাক্টর গুলো পরীক্ষাতে এমসিকিউ হিসেবে আসে। যেমন এইচ পাইলোরি, ইট ইজ দ্য নাম্বার ওয়ান রিস্ক ফ্যাক্টর। ডাব্লিউএইচও রিকগনাইজেস এইচ পাইলোরি অ্যাজ দ্য নাম্বার ওয়ান কার্সিনোজেনিক ব্যাকটেরিয়া। এটা আমরা মাথায় রাখবো। মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর ফর গ্যাস্ট্রিক ক্যান্সার। এছাড়াও ফ্যামিলিয়াল হতে পারে, ব্লাড গ্রুপ এ, গ্যাস্ট্রিক পলিপস, বিভিন্ন ধরনের ডায়েট, স্মোকিং, পার্নিশিয়াস অ্যানিমিয়া। তবে পরীক্ষার জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কিছু গ্যাস্ট্রিক অপারেশন এবং প্রসিডিওর রয়েছে, দোজ আর অ্যাসোসিয়েটেড উইথ ডেভেলপমেন্ট অফ ইনক্রিজড রিস্ক অফ গ্যাস্ট্রিক ক্যান্সার। যেমন বিভিন্ন ড্রেনেজ প্রসিডিওর, পাইলোরোপ্লাস্টি বা পাইলোরোমায়োটমি, বিলরথ টু বা পলিয়াগ্যাস্ট্রেক্টমি, গ্যাস্ট্রোএন্টারোস্টমি বা গ্যাস্ট্রোজেজুনোস্টমি, এগুলো সব। ওকে। এছাড়াও এইডস, ক্রনিক গ্যাস্ট্রাইটিস, ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া, এরা সবাই এই রিস্ক ফ্যাক্টর গুলো আমরা একটু পড়বো। সো প্রি ক্যান্সারাস লেশন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেমন ক্রনিক গ্যাস্ট্রাইটিস, অ্যাট্রপিক গ্যাস্ট্রাইটিস, অ্যাডেনোমেটাস গ্যাস্ট্রিক পলিপ, ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া, মেনিট্রিয়াস ডিজিজ। মেনিট্রিয়াস ডিজিজ মানে এক ধরনের প্যান গ্যাস্ট্রাইটিস। টোটাল স্টমাকটাই ইনফ্লামেশন হয়ে ফাইব্রোসিস হয়ে যায়। এটার সাথে অটোইমিউন একটা অ্যাসোসিয়েশন রয়েছে। বিনাইন গ্যাস্ট্রিক আলসার এবং রেমনেন্ট অব স্টমাক, স্টাম্প কার্সিনোমা হয়। দেখা গেল যে মার্জিনটা ক্লিয়ার হয়নি, সেখান থেকে স্টোমাক ক্যান্সার হতে পারে, অথবা মার্জিন ক্লিয়ার হলেও, রিসেকশন মার্জিন ক্লিয়ার হলেও সেখান থেকে হতে পারে, আমরা যেটাকে বলি স্টাম্প কার্সিনোমা। গ্যাস্ট্রিক ক্যান্সারের সাইটগুলো মূলত মেজর স্টোমাক ক্যান্সারটাই ইসোফেগো গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশনের কাছাকাছি হয়। পান্ডাস, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশন, লোয়ার এন্ড অফ ইসোফেগাস, এগুলো থেকে ইউজুয়ালি হয়। আমরা বিভিন্ন ক্লাসিফিকেশন করি। লরেন ক্লাসিফিকেশন আছে, বমেন ক্লাসিফিকেশন আছে। কমনলি আমরা যেটা করি সেটা হলো লরেন ক্লাসিফিকেশন, যেটা প্যাথোলজিক্যালি ইম্পর্টেন্ট, ইন্টেস্টিনাল মানে টাইপ এবং ডিফিউজ টাইপ, ইন্টেস্টিনাল টাইপ এবং ডিফিউজ টাইপ। তবে ক্লিনিক্যালি আমরা যেটা করি, যেটা পরীক্ষায় খুব আসে, সেটা হলো আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার এবং অ্যাডভান্সড গ্যাস্ট্রিক ক্যান্সার। আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার বলতে বোঝানো হয় যে ক্যান্সার লিমিটেড টু দ্য মিউকোসা অ্যান্ড সাবমিউকোসা, লিমিটেড টু দ্য মিউকোসা অ্যান্ড সাবমিউকোসা। ওকে। সেখানে লিম্ফ নোড থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু ক্যান্সারের এক্সটেনশনটা হবে মিউকোসা এবং সাবমিউকোসা পর্যন্ত। এবং যখনই সেটা মাস্কুলার লেয়ারে ইনভলভ করে যায়, তখনই আমরা সেটাকে বলি অ্যাডভান্সড গ্যাস্ট্রিক ক্যান্সার। ওকে। সেটাকে আমরা বলি অ্যাডভান্সড গ্যাস্ট্রিক ক্যান্সার। তো গ্যাস্ট্রিক ক্যান্সারের সাথে বেশ কিছু জেনেটিক অ্যাসোসিয়েশন এখন আইডেন্টিফাই করা গিয়েছে। যেমন বেশ কিছু জিন বলা হয়েছে সিমেট, কেস্যাম, ERP2, এগুলোর আসলে নাম মনে রাখা ছাড়া কোনো উপায় নেই। এগুলো পরীক্ষায় যদি আসে, জাস্ট এটাই মাথায় রাখতে হবে যে গ্যাস্ট্রিক ক্যান্সারের সাথে। তবে
মূল একটা জিন রয়েছে যে জিনটা টিউমার সাপ্রেসার জিন। এই টিউমার সাপ্রেসার জিনের ইন ডিলিশনের কারণে, মানে এটা টিউমার সাপ্রেসার জিন তো ভালো জিন, কিন্তু এটা যখন ডিলিটেড হয়ে যায় তখন, বা মিউটেশন হয়ে ডিলিট হয়ে যায়, এটার আর কর্মক্ষমতা থাকে না, তখন এটা ডেভেলপ করে, সেটাকে বলা হচ্ছে BCL2 জিন। স্টোমাক ক্যান্সার আলটিমেটলি, স্টোমাক ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার বলা হয় যে এরা ইউনিভার্সাল টাইপ অফ মেটাস্টেসিস শো করে, মানে যতগুলো পথে একটা ক্যান্সার স্প্রেড হতে পারে, এরা সেই সবগুলো পথে স্প্রেড হয়। স্টোমাক ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার মানে ডিরেক্ট স্প্রেড, স্প্রেড লিম্ফেটিক স্প্রেড, হেমাটোজেনাস স্প্রেড, পেরিনিউরাল স্প্রেড এবং ট্রান্সসিলোমিক, এই সম্ভাব্য সকল পথেই মেটাস্টেসিস হয়। এমন দুইটা ক্যান্সার হলো স্টোমাক ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার। সো ডিরেক্টলি সে প্যানক্রিয়াস, কোলন, মেসোকোলন এগুলোতে যায়। লিম্ফেটিক স্প্রেড সারাউন্ডিং যে লিম্ফ নোড গুলো আছে এগুলোতে যায়, সাবপাইলোরিক লিম্ফ নোড, গ্যাস্ট্রিক লিম্ফ নোড, প্যানক্রিয়াটিক রিটিনল, স্প্লেনিক, সিলিয়াক, অ্যাওর্টিক, সব। বা স্পেশালি যখন আমরা জানি যে যে কোনো ইন্ট্রা অ্যাবডোমিনাল ম্যালিগনেন্সির কারণে আমাদের লেফট সুপ্রাক্ল্যাভিকুলার লিম্ফ নোডটা এনলার্জ হতে পারে। লেফট সুপ্রাক্ল্যাভিকুলার লিম্ফ নোডটা যদি ম্যালিগনেন্সির কারণে এনলার্জ হয় তখন সেটাকে আমরা বলি ভার্কোজ গ্ল্যান্ড। এবং এই সাইনটাকে, এই ফেনোমেননটাকে বলা হয় ট্রয়েজের সাইন। এই ফেনোমেননটাকে বলা হয় ট্রয়েজের সাইন। এছাড়াও অর্গানিক মেটাস্টাসিস হতে পারে লিভার, লাংস, বোনস, ব্রেইন এগুলোতে। এবং যেটা ট্রান্সপেরিটোনিয়াল স্প্রেড বা ট্রান্সসিলোমিক স্প্রেড আমরা যেটাকে বলি, যেটা ওভারিতে স্প্রেড হতে পারে, সেটাকে আমরা বলি ক্রুকেনবার্গ টিউমার। অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস হতে পারে সিস্টার জোসেফ নোডিউল, এবং পেলভিসেও সেটা ডিপোজিট হতে পারে, এদেরকে আমরা বলি ব্লুমার শেলফ। ওকে, সো দিজ আর দ্য স্প্রেড অফ স্টমাক ক্যান্সার। ওকে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল স্ট্রোমাল টিউমার বা জিআইএসটি, এরা মূলত মিউকোসা থেকে আসে না, এরা স্ট্রোমা বা কানেকটিভ টিস্যু থেকে আসে। এবং এই জিস্টের থেকে, জিস্ট থেকে এফসিপিএস পার্ট ওয়ানে বেশ কিছু কোশ্চেন দেখেছি আমি। সো এরা মূলত স্টমাক এবং ডিউডেনামেই বেশি হয়। এবং এদের সাথে মূলত যে অঙ্কোজিনটা জড়িত সেটা হলো টাইরোসিন কাইনেস সি কিট অঙ্কোজিন। ওকে, টাইরোসিন কাইনেস সি কিট অঙ্কোজিন, এবং এই দিস টিউমার্স আর সেন্সিটিভ, এই জন্য এই রিসেপ্টরের এগেনস্টে আমরা অটো অ্যান্টিবডি দিয়ে বা মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে ট্রিটমেন্ট করি, বায়োলজিক্যাল থেরাপি। সেই ড্রাগটার নাম ইমাটিনিব। এটা খুব ইম্পর্টেন্ট, এই ড্রাগটার নাম ইমাটিনিব। সো জিআইএসটির জন্য আমরা যে ড্রাগটা ব্যবহার করি সেটার নাম ইমাটিনিব। এরপর গ্যাস্ট্রিক লিম্ফোমা। গ্যাস্ট্রিক লিম্ফোমাটা ইউজুয়ালি বিসেল লিম্ফোমা, এবং এর সাথেও এইচ পাইলোরি একটা অ্যাসোসিয়েশন রয়েছে। এইটুকুই আমাদের এখান থেকে মনে রাখলে হবে। তো নেক্সট আমরা যেটা জানবো সেটা হলো জলিঙ্গার এলিসন সিনড্রোম। জলিঙ্গার এলিসন সিনড্রোম এটাও আসলে এক ধরনের ম্যালিগন্যান্সি, কিন্তু এটা গ্যাস্ট্রিন সিক্রেটিন যে সিক্রেটিং যে সেলটা, জি সেল, জি সেলের একটা ম্যালিগন্যান্সি। তবে মজার ব্যাপার হলো টিউমারটা আহ, হয়, মানে টিউমারের অরিজিনটা প্যানক্রিয়াস, কিন্তু এর জন্য সাফার করে ডিউডেনাম। কেন? কারণ প্যানক্রিয়াসের যে জি সেল, প্যানক্রিয়াস বা স্টোমাকের যে জি সেল, মূলত প্যানক্রিয়াসেও হয়, প্যানক্রিয়াসের একটা এন্ডোক্রাইন টিউমার এটা। সো এই জি সেল থেকে অতিরিক্ত পরিমাণ গ্যাস্ট্রিন সিক্রেশন হয়। গ্যাস্ট্রিনের কাজই বেশি বেশি করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করা, এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড গিয়ে স্টোমাক ডিউডেনামের ফার্স্ট পার্টে আলসারেশন করে, একদম রিকারেন্ট এবং রিফ্র্যাক্টরি আলসারেশন। এবং প্রোটন পাম্প থেরাপি, হাই ডোজ দিয়েও এটাকে খুব একটা থামানো যায় না। তো এটা মূলত এক ধরনের মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়ার একটা পার্ট। আমরা বলি যে মেন টিউমার, মেন টাইপ ওয়ান, মেনের 1, 2, 3 এগুলো, 1, 2, 2A, 2B এবং এগুলো আছে। তো এটা আমরা এন্ডোক্রাইনের সময় দেখব বিস্তারিত। তার মধ্যে এই প্যানক্রিয়াটিক এন্ডোক্রাইন টিউমার বা গ্যাস্ট্রিনোমা একটা পার্ট। সো এই গ্যাস্ট্রিন ডায়াগনোসিসের জন্য যে এজেন্টটা আমরা বাইরে থেকে ব্যবহার করি সেটা হলো পেন্টাগ্যাস্ট্রিন। এই পেন্টাগ্যাস্ট্রিন দিলে ইউজুয়ালি অ্যাসিড সিক্রেশনটা বাড়ে, কিন্তু যেহেতু এই পেশেন্টের সবসময় একটা বেজাল হাই আউটপুট থাকে অ্যাসিডের, এরা পেন্টাগ্যাস্ট্রিনের প্রতি কোনো রেসপন্স শো করে না। সো এটাই এক ধরনের কনফার্মেটরি টেস্ট ফর জোলিঙ্গার এলিসন সিনড্রোম। অ্যাকিউট গ্যাস্ট্রিক ডায়লিটেশন। ওকে, আমরা অ্যাকিউট গ্যাস্ট্রিক ডায়লিটেশন দিয়ে এই সেশনটা শেষ করব। সো অ্যাকিউট গ্যাস্ট্রিক ডায়লিটেশনটা কি জিনিস? এটা মূলত যখন স্টোমাক খুব প্রলংড সময় ধরে বা লং স্ট্যান্ডিং কোনো একটা মাস লেশন বা কোনো একটা অর্গানোমেগালি দিয়ে সাপ্রেস থাকে, কম্প্রেশনে থাকে, তারপর হঠাৎ করে সেটা রিমুভ করলে
স্টোমাক চিন্তা করে যে মানে অনেকটা যে যদি কেউ টানা 2-3 দিন অভুক্ত থাকে, তখন তার সামনে যদি খাবার দেওয়া হয়, সে সেটাকে গো গ্রাসে খেয়ে ফেলবে এবং সে নর্মালের থেকে আরো বেশি পরিমাণ খাবার চাইবে। তেমনি স্টোমাক যদি লম্বা সময় ধরে কম্প্রেশনে থাকে, হুট করে কম্প্রেশনটা সরিয়ে নিলে কিন্তু স্টোমাকটা খুব র্যাপিডলি ডাইলেট হয়ে যাবে, এবং ডাইলেটেড হতে গিয়ে যেটা হয় সে পারফোরেশন হয়ে যায়। সো এই অ্যাকিউট গ্যাস্ট্রিক ডাইলেটেশন এন্ড পারফোরেশন এগুলো মূলত লং কম্প্রেশনের ফলাফল। যেমন কমনলি যেটা হয় স্প্লেনেক্টমির পরে একটা হিউজ স্প্লেনোমেগালি দিয়ে স্টোমাক কম্প্রেশন হয়ে থাকে, পরে হঠাৎ করে স্প্লেনেক্টমির পর এটার অ্যাকিউট গ্যাস্ট্রিক ডাইলেটেশন হয়ে যেতে পারে। সো এটা প্রিভেন্ট করার ওয়ে হলো ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন। আমরা যখনই প্রি অপারেটিভলি ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন দিই, তখন এই অ্যাকিউট গ্যাস্ট্রিক ডাইলেটেশন এটা প্রিভেন্ট করা সম্ভব হয়। ওকে, সো এগুলো পাইলোরিডিউডেনাল ডিসঅর্ডারস বা সার্জারি উইথাউট ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন, মেজর অ্যাবডোমিনাল সার্জারি, এগুলো করলে এই অ্যাকিউট গ্যাস্ট্রিক ডাইলেটেশন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো স্টোমাকের প্যাথোলজি থেকে কিন্তু পরীক্ষা আসবেই একটা এবং একের অধিক কোশ্চেনই আসবে, তা আমরা একটু গুরুত্বের সাথে পড়বো। নেক্সট সেশনটা আমরা শুরু করব মূলত লিভার দিয়ে না, আমরা জিআই ট্র্যাক্টের সেকেন্ড আরেকটা অপশনে চলে যাব। ওকে, সো আমরা আপাতত এই সেশনটা শেষ করছি। এই সেশনটা শেষে আমরা নেক্সট সেশনে শুরু করব এলিমেন্টারি ট্র্যাক্টের অন্য একটা পার্ট, স্মল বা লার্জ ইন্টেস্টাইন এগুলো নিয়ে।